রায়কে স্ত্রী হিসেবে অস্বীকার করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের উপরে রায় চিৎকার করে বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, তুমি যে বড় বড় কথাগুলো বলছো তোমার লজ্জা করছে না? তুমি যখন আগে থেকেই জানতে যে সূর্যের সাথে অতীতে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিলই, আর সেটা তুমি যথাসাধ্য পরিমাণে আগে থেকে টেরও পেয়েছো, তা সত্ত্বেও তুমি কেন শুধু শুধু আমার জীবনটাকে এরকম করে নষ্ট করলে বলো তো? তোমার তখন বিবেকে বাঁধলো না? তুমি তো একবারও হলেও বিবেকের কাছে প্রশ্ন করতে পারতে যে যেই মেয়েটার ব্যাপারে আমি এত জনের কাছ থেকে এত খারাপ কথা শুনছি, তা সত্ত্বেও সেই মেয়েটাকে আমি কেনই বা ভালোবাসি, সেই মেয়েটাকে আমি কেনই বা বিয়ে করছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি ভেবেছিলাম যে হয়তোবা আমি যে মানুষটাকে মন থেকে চেয়েছি, যে মানুষটাকে আমি ভালোবেসেছি, সেই মানুষটা হয়তোবা আমার প্রতি যথেষ্ট পরিমাণে দুর্বল, আর সেই মানুষটা আমার প্রতি অন্তত অনেস্ট থাকবে। কিন্তু আসলে যে তোমার মনের মধ্যে এতটা খোট, সেটা তো আমি কোনো মতে আন্দাজ করতে পারিনি। আর যদি আগেই আন্দাজ করতে পারতাম তাহলে হয়তোবা তোমাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণও করতাম না। তখন কথা বলা মাত্র অনির্বাণকে রাই জিজ্ঞেস করতে থাকে তাহলে এখন কি তুমি আমাকে অস্বীকার করছো স্ত্রী হিসেবে? তখন অনির্বাণ বলতে থাকে যে আলবাদ, কেন তোমার কোনো সন্দেহ আছে? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তোমার নির্লজ্জ বেহায়াপানা কি যাবে না নাকি? তুমি দেখছো যে আমার ছেলে তোমাকে বরদাস্ত করতে পারছে না, এক মুহূর্তের জন্য তোমার চেহারা ও দেখতে চায় না, তা সত্ত্বেও তুমি এরকম করে বেহায়ার মতন দাঁড়িয়ে আছো ওর সামনে, তোমার লজ্জা করছে না? তুমি কেমন মেয়ে গো বলো তো? তুমি তো মেয়ে জাতির কলঙ্ক। তখন একথা শোনা মাত্র রায় অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে হ্যাঁ সত্যি কথাই আপনি বলেছেন, মেয়ে জাতির আমি কলঙ্ক তখনই হতাম, এই অপবাদটা আমি তখনই মাথা পেতে নিতাম যখন কিনা আমি এরকম কোনো কলঙ্কিনীর মতন কাজ করেছি। কিন্তু যেখানে কিনা আমি কাজটা করিনি, এই কাজের সাথে আমি যুক্তই না, তাহলে তো আমি এই অপবাদগুলো মাথা পেতে কোনো মতেই নিব না। যতদিন পর্যন্ত না আমি অনির্বাণ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি, ততদিন পর্যন্ত এই বাড়িতে এক ছাদের তলায় তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার সাথে সংসার করতে হবে। তা না পারলে তুমি বরঞ্চ ডিভোর্স ফাইল করতেই পারো, তাতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, এত সহজে আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। কারণ এই বাড়িতে তুমি আমাকে নিজে থেকে হাত ধরে এই বাড়িতে নিয়ে এনেছো, আর এই বাড়ির মধ্যে যথেষ্ট পরিমাণে অধিকার আছে, ঠিক ততটাই যথেষ্ট কিনা তোমার এই বাড়িতে আছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে বেশ, তো তুমি বরঞ্চ এই বাড়িতে থেকে যাও, আমি তো তোমাকে একবারও বারণ করিনি, আমি বরঞ্চ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে এই মেয়ে, তোমার লজ্জা করছে না? তুমি তোমার বরকে বলছো এই বাড়ি থেকে চলে যেতে। তখন রাই বলতে থাকে যে আমি তো একবার আপনার ছেলেকে বলিনি এই বাড়ি থেকে চলে যেতে, আপনার ছেলে চাইলে অন্য রুমে অ্যাডজাস্ট করতে পারে, কি পারে না? তখন অনির্বাণের বাবা বলতে থাকে কেন আমার ছেলে অন্য রুমে অ্যাডজাস্ট করবে? তুমি বাহিরের মেয়ে, তুমি অন্য ঘরে অ্যাডজাস্ট করবে, আমার ছেলে নিজের রুমে থাকবে। তখন রাই বলতে থাকে আমাকে যেখানে দেবেন আমি সেখানেই ঠিক আছে, কিন্তু অধিকার আমি অবশ্যই এখানে ফলাবো, কারণ আর যাই হোক না কেন আমি এখন অনির্বাণের লিগাল ওয়াইফ। তখন অনির্বাণ বলতে থাকে ফর গড সেক প্লিজ তুমি আর আমার বউ সাজার চেষ্টা করো না, কারণ তোমার মতন মেয়েকে আমি আমার নিজের জীবনের সাথে আর জুড়তে চাই না। একবার জুড়ে আমি যে ভুলটা করেছি তারপর আর আমি এই ভুলটা ফিরে করতে চাই না। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনেক তো নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে ঠকেছো, এবার আর যাই হোক না কেন তোমার জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার ভারগুলো এখন থেকে পুরোপুরি তোমার মা বাপির উপরে দিয়ে দাও অনির্বাণ, নয়তো বা তুমি এরকম করে জীবনে আরও বেশি ঠকবে। আর এই মেয়েটাকে বিয়ে করে তো তুমি এখন পস্তাচ্ছই, তাই তোমাকে এই এই বিপদের হাত থেকে কী করে রক্ষা করতে হয় সেটা নিয়েও এখন আমরা সিদ্ধান্ত নিব। তুমি আর কোনো কিছু বলবে না, আর এই মেয়ের সাথে তুমি এক ঘরে থাকবে না। এই মেয়ের কী ব্যবস্থা করতে হয় সেটা আমি বুঝে নিব। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।